রনে ম্যাথের জন্য আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব 46তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট, যেটা 2024 সালে অনুষ্ঠিত হয়েছিল। সেখানকার অঙ্কের সমাধানগুলো চেষ্টা করব করানোর জন্য। সো শুরু করা যাক। এখানে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে খুব স্পেসিফিকভাবে কোশ্চেনে কি চাচ্ছে সেটা আমাদের ধরা দরকার। যেমন দেখেন, এখানে বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন। খুব সুন্দর করে বোঝেন, চক্রবৃদ্ধি মূলধন এই কথাটার মানে কি? চক্রবৃদ্ধি মূলধন মানে হলো আমার 2 বছর, 5 বছর, 10 বছর পরে যে মুনাফা হবে সেই মুনাফার সাথে আসলটা যোগ করে যেটা হবে সেটাকে আমরা বলি চক্রবৃদ্ধি মূলধন। এখন কোশ্চেন হলো যে আমরা এটাকে সুদ আসল কেন বলি না, মুনাফা আসল কেন বলি না? এই দুটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য আছে এটার মধ্যে। দেখেন, আমি একটা টাকা রাখলাম, ধরলাম এই 400 টাকা। 400 টাকা এক বছরে আমার ইন্টারেস্ট যেটা হলো 5%, ধরেন 4 কত 20 টাকা হলো। এক বছর পরে যে আমার দ্বিতীয় বছরের জন্য যে ইন্টারেস্টটা হবে সেটা কত হবে? 420। তার মানে চক্রবৃদ্ধি মুনাফার জন্য প্রতি বছর পরে যে ইন্টারেস্টটা আসে সেই মুনাফাটা আসলের সাথে যোগ হয়ে দ্বিতীয় বছরের জন্য আসলটা হয়ে যায় মুনাফা আসল। আবার 2 বছর পরে এইটার যে মুনাফা আসবে সেই মুনাফাটার যে আসলের সাথে এটার সাথে যোগ করে যেটা হবে সেটা হবে তৃতীয় বছরের জন্য আসল। তার মানে আমার মূল আসল যেটা ছিল সেটা কিন্তু 400 টাকা, কিন্তু এক বছর পরে এই আসলটা যোগ হয়ে এর সাথে এখন এই সুদ যোগ হয়ে আমার সুদ আসলটা কত হবে? এটা দ্বিতীয় বছরে এটার উপরে ইন্টারেস্ট অ্যাপ্লাই হয়ে মুনাফা অ্যাপ্লাই হয়ে যেটা হবে সেটা এর সাথে যোগ করে সেটা যাবে কি তৃতীয় বছরের জন্য। এই জন্য প্রতি বছর পর পর এই মুনাফাটা চক্রবৃদ্ধি মুনাফার জন্য আসলের সাথে যোগ হয়ে কি হয়ে যায়? সেটা সুদ আসল হয়ে যায়, হয়ে পুরোটাই এখন আসল হয়ে যায়। তখন আর এটা মুনাফা থাকে না পরের বছরের জন্য। এই জন্য আমরা সবসময়ের জন্য লেখা থাকে চক্রবৃদ্ধি মূলধন। এই চক্রবৃদ্ধি মূলধন মানে কিন্তু কি আসলের সাথে মুনাফা যেটা যোগ হবে এবং সেটা যে চক্রবৃদ্ধি পর্যায়ে হবে, এই জন্য এটাকে এটা বলা হয়। তাহলে আমরা এখন এখানে দেখব যে চক্রবৃদ্ধি মূলধন মানে সুদ আসল চক্রবৃদ্ধি মুনাফার জন্য। যদি এটা সরল মুনাফা থাকতো তাহলে কিন্তু এটা শুধু সুদ আসল বললেই হয়ে যেত। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র সি সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার কত এন। এই পাওয়ারটা কি? সময়। তাহলে এখানে পি হচ্ছে কি মূলধন, এটা হচ্ছে মূলধন, আর হচ্ছে কি সুদের হার, আর এনটা হচ্ছে কি এখানে আমার সময়। আমি এটা বের করব। তাহলে কি হবে আমার? আমার এখানে আসল কত? 400 টাকা, এক যোগ আর কি সুদের হার কত? 5%। আমি সবসময় এই ক্লাসে বলি যখনই পার্সেন্টেজ দেখবেন এই কথাটার মানেই 5/100। পার্সেন্টেজ থাকলে আমার এটা হবে 5/100। পাওয়ার কত? এন, এন এর মান কত? 2। আমি 2 দিলাম। এখন জাস্ট এটা বের করব আমি। কত হলো? 400। এখানে এক যোগ এটা একটু ছোট করে 5 দিয়ে 100 কাটলে 20, তাহলে এটা কি হলো? একের নিচে 20। পাওয়ার কত? 2 সমান 400। এখানে 20 যদি লসাগু হয়, এই 20কে এর নিচে একটা এক, এক দিয়ে 20কে ভাগ করলে 20, 20 একে 20 যোগ এই এখানে কি হলো? 20 যোগ এই 20কে এই 20 দিয়ে ভাগ করলে কত? এক, এক এককে এক। পাওয়ার কত আছে? পাওয়ার আছে 2। তাহলে আমার এটা সমান কি আসতেছে? 400, আর এখানে হচ্ছে 21, নিচে কত? 20, পাওয়ার কত? 2। আমি সবসময় বলি যে সংখ্যাটার উপরে, যে চলকটার উপরে যখনই পাওয়ার যত থাকবে এই সংখ্যাটা ততবার গুণ হবে। তাহলে এখানে কি হবে? 400 গুণন এই যে 21/20 এর উপরে কি আছে? 2 আছে, তার মানে 21/20 দুইবার গুণ হবে। 21/20 গুণন 21/20 করলাম, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, 2 2 4, 4 কাটা, সমান কি হলো? 21 গুণন 21। এখন দেখেন 21 21 গুণ করলে কত হবে? 21 21 গুণ করলে 21, 2 দিয়ে গুণ করলে 2 একে 2, 2 দুগুণে 4, 4 4 1 কত হবে? 481 41 টাকা। এই যে 441 টাকা পেলাম আমি কি? চক্রবৃদ্ধি মূলধন। খুব সুন্দর করে এটা খেয়াল রাখবেন, চক্রবৃদ্ধি মূলধন। এখন আমার এখানে এই চক্রবৃদ্ধি মূলধনের জায়গায় যদি কি থাকতো? চক্রবৃদ্ধি মুনাফা যদি থাকতো। কি? চক্রবৃদ্ধি মুনাফা। তখন আমি কি করতাম? এই যে চক্রবৃদ্ধি মূলধন পেলাম মানে কি সুদ আসল কত পেলাম?
441 টাকা। এখান থেকে আমার আসল কত? 400 টাকা বাদ যেত, যে আনসারটা কত হতো? 141 টাকা। এখন যদি এটা হচ্ছে আমার কি চক্রবৃদ্ধি মুনাফা পেলাম আমি 41 টাকা। এই কোশ্চেনে 441 যদি থাকতো, একইভাবে এখানে যদি আরেকটা অপশন যদি দেওয়া থাকতো শুধু 41, তখন কিন্তু আপনাদের কোন জায়গাটাতে ফোকাস করা লাগতো? এই জায়গাটা, যেখানে মূলধন আছে নাকি মুনাফা আছে সবসময়ের জন্য। তখন দেখতেন যে এখন এই কোশ্চেনটাতে কোনো ডিবেট আসতেছে না, কোনো তর্ক বিতর্ক আসতেছে না, কিন্তু এই কোশ্চেনে যদি এই মূলধনই লেখা থাকতো, একটা অপশন যদি 41 দেওয়া থাকতো, আপনারা যারা আছেন ম্যাথে মোটামুটি ভালো বোঝেন তারা কিন্তু একটা কনফিউশনে পড়ে যেতেন যেটা অ্যাকচুয়ালি 441 না 41। তখন কিন্তু আপনাদের এখানে গুরুত্ব দেওয়া লাগতো যে চক্রবৃদ্ধি মুনাফা চেয়েছে নাকি মূলধন চেয়েছে। এখন এই কোশ্চেনের জন্য এখানে যদি মুনাফা চাইতো এবং সেখানে যদি 441 ক নাম্বারে উত্তর দিত আর 41টা যদি ঘ নাম্বারে উত্তর দিত, আপনারা কিন্তু যখন এই চক্রবৃদ্ধি সবৃদ্ধি মূলধন যখন বের করতেন, যখন দেখতেন যে 441 মিলে গেছে, আপনি এটা দাগা দিতেন। এইরকম আপনারা হয়তো ভাবতেছেন যে এত বোকা তো আমরা না, আমরা বিসিএস এ পার্টিসিপেট করতেছি, কেন এতটুকু বোকামো করব? আপনাদের মধ্যে অনেকেই আছে এরকম যারা অনেক এক্সপার্ট আছেন এই ছোট ছোট বিষয়ের জন্য, টাইম সেভ করার জন্য। যখন টাইম থাকে না, ওখানকার মাইন্ড সেটআপটা ডিফারেন্ট থাকে, তখন দেখা যায় এই ভুলগুলো করে থাকে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা দেখেন যে প্রিপারেশন অনেক ভালো, খুব ভালো পারেন, এইরকম 2-1% আছে খুবই ভালো এক্সপার্ট, টেবিলে খুব ভালো পারতেছেন, কিন্তু এক্সাম সেন্টারে যে ওই টেবিলটাতে যখন বসেন, চেয়ারে যখন বসেন, ওই জায়গাটার সময় ব্রেনটা কতটুকু কাজ করে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ওখানে অনেকেই দেখা যায় যে আপনাদের মাইন্ড সেট আপ ঠিক রাখতে পারেন না, এলোমেলো হয়ে যায়, এটা হয় ওটা হয় ওটা হয়, এর সাথে ওটা ওর সাথে ওটা, একটার সাথে আরেকটা হয়ে যায়। সো এই প্রিলিমের যে 2 ঘন্টা টাইম, এই টাইমটা খুব ইম্পর্টেন্ট। আপনি প্রপারলি কতটুকু ইউটিলাইজ করতে পারতেছেন সেটার উপর ডিপেন্ড করবে আপনার এক্সামটা কতটা ভালো হবে। আপনি যখন দেখা যায় যে ম্যাথ পারেন না তা না, অনেকেই আছেন ম্যাথ সব পারেন, কিন্তু ওই সময়ের মধ্যে গিয়ে তড়িঘড়ি করে করতে গিয়ে অনেক জানা অঙ্ক, 4টা 5টা করে অঙ্ক আপনারা ভুল করে আসেন। এই জন্য আমি বলবো বেশি তাড়াতাড়ি করতে যাবেন না, অতিরিক্ত তাড়াতাড়ি কখনোই করতে যাবেন না। সবসময়ের জন্য অ্যাভারেজ লেভেলে থাকবেন, আশা করি অনেক ভালো কিছু করতে পারবেন। তো এখানে এই যে মূলধন, চক্রবৃদ্ধি মূলধন আর চক্রবৃদ্ধি মুনাফা, এই শব্দটা আপনারা খেয়াল রাখতে হবে যে এখানে আসলে কি চাইছে। যদি এখানে মুনাফা চাইতো, এখানে 441 দেওয়া থাকতো, আবার নিচে একটা অপশন 41 আছে, আপনি কতে দেখে আনসার দিয়ে দিলেন, এই ঘ নাম্বার দেখার সময় নেই। এইরকম হলে কিন্তু আপনাদের যে মিস্টেকগুলো হবে সেই বিষয়ে আমি একটু আপনাদের সতর্ক করে দিচ্ছি, এগুলো খেয়াল রাখবেন। আশা করি ক্লাসটা থেকে উপকৃত হবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাথে পাশে থাকবেন। ধন্যবাদ।